আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব এসএসসি যে জীববিজ্ঞানে অর্থাৎ 2026 এর যে সিলেবাস আছে সেই সিলেবাসে যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো নিয়ে আমরা আজকে সামারাইজ করব। এই চ্যাপ্টারে কোনগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, কোনগুলো সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট এবং কোনগুলো সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট সেগুলো আমরা আলোচনা করব। তো শুরু থেকে যদি আমরা আলোচনা করি, প্রথম চ্যাপ্টার আছে আমাদের জীবন পাঠ। এই জীবন পাঠে আমাদের শুরুতে যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে আমাদের একটা এখানে এমসিকিউ আসতে পারে যে আমাদের বায়োলজি, এই বায়োলজি শব্দটি কোন শব্দ থেকে প্রবর্তিত হয়েছে। তো এটা জানার ক্ষেত্রে আমরা একদম পুরো বইয়ে যেটা আছে সেটা জানবো কিভাবে। তোমার মাথায় রাখবা, তোমাদের জীববিজ্ঞান বইয়ে ল্যাটিন শব্দ আছে দুইটি। ল্যাটিন শব্দ কয়টি আছে? দুইটি। একটা হচ্ছে আমাদের নাক্স, আরেকটা হচ্ছে আমাদের সেলুলার। অর্থাৎ নাক্স হচ্ছে নিউক্লিয়াসের ল্যাটিন শব্দ আর সেলুলা হচ্ছে সেলের ল্যাটিন শব্দ। এই দুইটা শব্দ ব্যতীত যে শব্দে বলুক না কেন কোন শব্দ থেকে বা কোন ভাষা থেকে প্রবর্তিত হয়েছে, কোনো কথা ছাড়া বলবা গ্রিক শব্দ থেকে। কোথায় থেকে? গ্রিক থেকে। কি আসছে? বায়োলজি আসছে। কিভাবে আসছে? বায়োস যোগ লজি, বায়োস যোগ লজি অর্থাৎ বায়োলজি। এই দুইটা শব্দ সংমিশ্রণ আসছে কি আমাদের বায়োলজি। এখন আমরা যাব যে এই চ্যাপ্টার আমাদের মূলত ভাগ করা হয় দুইটা ভাগে। একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান আর একটা হচ্ছে প্রাণী বিজ্ঞান। এই দুইটা সংমিশ্রণ আবার অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞানে অর্থাৎ কোন দিকটাকে উপস্থাপন করা বোঝাচ্ছে সেই দিকটার উপর বিশেষ করে আমাদের আবার দুই ভাগে বিভক্ত হয়। একটা হচ্ছে আমাদের ভৌত বিজ্ঞান আর একটা হচ্ছে ফলিত বিজ্ঞান। একটা ভৌত বিজ্ঞান আর একটা ফলিত বিজ্ঞান। ক্লাসে তোমাদের এটা সুন্দরভাবে পড়ায় দিছি। এখন দেখো ভৌত বিজ্ঞানে কি নিয়ে আলোচনা করা হবে। ভৌত বিজ্ঞানে আলোচনা করা হবে বিজ্ঞানের তত্ত্বীয় বিষয় নিয়ে যে শাখা আলোচনা করা হয় সেটাকে বলা হবে ভৌত বিজ্ঞান। আর ফলিত কি আমরা বলি না যে ফসল ফলাবো, তার মানে কোন একটা বীজ আমরা জমিতে ফেলায় দেওয়ার পর বা প্রয়োগ করার পরে সেটা কি হয়? ফলন সম্পন্ন হয়। এই জন্য আমরা বলবো ভৌত বিজ্ঞানে যেখানে তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ভৌত বিজ্ঞান। আর ফলিত বিজ্ঞান কি? এই তত্ত্বীয় যেটা আছে এই তত্ত্বের বিষয়টা যখন আমরা ফলিততে প্রয়োগ করব তখন সেটাকে বলবো ফলিত বিজ্ঞান। তাহলে ভৌত বিজ্ঞান কি? ভৌত বিজ্ঞান হচ্ছে বিজ্ঞানের তত্ত্বীয় শাখা নিয়ে আলোচনা করা হবে। আর ফলিত বিজ্ঞান কি? এটা হচ্ছে প্রায়োগিক শাখা। কার প্রায়োগিক শাখা? তত্ত্বীয় বিষয়টা যেখানে প্রয়োগ করব সেটাকে বলা হবে ফলিত। তাহলে এটা হচ্ছে প্রায়োগিক। তাহলে এতক্ষণ যেগুলো বলবো না এগুলো হচ্ছে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। তাহলে আমরা দেখলাম জীবন পাঠের ক্ষেত্রে আমাদের মূলত দুইটা ভাগে বিভক্ত করা হচ্ছে, একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান আর একটা হচ্ছে প্রাণী বিজ্ঞান। এই দুইটা জিনিস নিয়ে আমরা কোথায় আলোচনা করব বা কি নিয়ে আলোচনা করব সেই বিশেষ করে আবার দুই প্রকার হয়, একটা হচ্ছে ভৌত আর একটা হচ্ছে ফলিত। তাহলে ভৌত হচ্ছে তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় আর ফলিত হচ্ছে এই তত্ত্বীয় বিষয়টা যেটা যেখানে আমরা প্রয়োগ করব সেটাকে বলা হবে কি? ফলিত। এখন কথা হচ্ছে এই ভৌত বিজ্ঞানের আমাদের বেশ কয়েকটা শাখা আছে। এই শাখাগুলো আমরা কিভাবে মনে রাখবো? এই যে দেখো আমাদের একটা শীট দেখা যাচ্ছে, ওয়ান পেজ এন্ড সিঙ্গেল। তোমাদের যে কটা চ্যাপ্টার আছে প্রতিটা চ্যাপ্টার একটা করে সিঙ্গেল পেজে অর্থাৎ ডিটেইলস ভাবে আলোচনা করে দেওয়া আছে। তুমি যদি বলো যে ভাই পরীক্ষা কালকে বা 1 ঘন্টা পরে পরীক্ষা, তুমি যদি একটু রিভিশন দিতে চাও আমার এই 6 পেজের শীটই তোমার কাছে এনাফ, জাস্ট একবার দেখে যাবে তাহলে হয়ে যাবে। আর এই যে 6টা পেজের যে শীট আছে এটা আমার অর্থাৎ তোমরা বললে আমি এটার পিডিএফ তোমাদের দিয়ে দিব। তাহলে দেখো আমাদের ভৌত বিজ্ঞানের শাখাগুলো আমরা যেভাবে মনে রাখবো সেটা হচ্ছে ভৌত বিজ্ঞান। দেখো আমরা বলতেছি কি? ভৌত বিজ্ঞান। ভৌত বিজ্ঞান এইটার শাখাগুলো মনে রাখবো ভৌণ থেকে অঙ্গের সৃষ্টি, শ্রেণীতে শরীরচর্চা করানো হয় যাতে কোষের হিস্টোরি অ্যান্ড বংশে বিবর্তন বস্তুর
বলা হয়। তাহলে দেখো কি বললাম, ভৌত বিজ্ঞান আমরা কিভাবে মনে রাখবো, ভৌত বিজ্ঞান মনে রাখবো ভ্রূণ থেকে অঙ্গের সৃষ্টি। আমাদের এটাই জানি যে কি ভ্রূণ থেকে আমাদের অঙ্গের সৃষ্টি হয় না। এক সময় কি ছিলাম আমরা, ছোট্ট ছিলাম, ওই যে ব্যাঙের ছানা যেমন দেখতে ছোটবেলায় লাগে সেরকম আমরা ছিলাম। সেখান থেকে কি হয়েছে, আমরা আমাদের হাত হয়েছে, পা হয়েছে, নাক কান গলা, একটা পরিপূর্ণ একটা কি হয়েছে আমরা গঠন হয়েছে আমাদের, যারা ভ্রূণ থেকে অঙ্গের সৃষ্টি হচ্ছে। এরপর দেখো শ্রেণীতে শরীর চর্চা করানো হয় যাতে কোষের হিস্টোরি এন্ড বংশের বিবর্তন বস্তুর ভুল না হয়। অর্থাৎ এই ছন্দটা দ্বারা আমরা ভৌত বিজ্ঞানের অর্থাৎ যে শাখাগুলো আছে এগুলো আমরা মনে রাখতে পারবো। আর এই ছন্দটা যদি মনে রাখতে পারো তাহলে আমাদের ভৌত বিজ্ঞান ক্লিয়ার, ফলিত বিজ্ঞানও ক্লিয়ার। কিভাবে দেখো, এখানে যা বলা আছে ভ্রূণ থেকে আমাদের সৃষ্টি, তাহলে ভ্রূণ থেকে হচ্ছে আমরা মনে রাখবো ভ্রূণবিদ্যা। ভ্রূণ থেকে কি বিদ্যা, ভ্রূণবিদ্যা। আমি জাস্ট বলে যাবো একটু। ভ্রূণবিদ্যার ইংরেজি হচ্ছে এমব্রায়োলজি। এমব্রায়োলজি অর্থাৎ যেখানে আমাদের ভ্রূণের আকার, আকৃতি, গঠন, কার্যপ্রণালী নিয়ে আলোচনা করা হবে সেটাকে বলা হবে ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি। এরপর আছে আমাদের কি অঙ্গের সৃষ্টি। তাহলে অঙ্গের দিকে হচ্ছে আমাদের অঙ্গসংস্থান বিদ্যা, এটার ইংরেজিটা মনে রাখবেন। অঙ্গসংস্থান বিদ্যা হচ্ছে কি মরফোলজি। এখন দেখেন এই অঙ্গসংস্থান বিদ্যা কিন্তু দুই ভাগে বিভক্ত থাকে, একটা বাহ্যিক আর একটা অভ্যন্তরীণ, অর্থাৎ একটা এক্সটার্নাল মরফোলজি আর একটা ইন্টারনাল মরফোলজি। এরপরে আছে আমাদের শ্রেণীতে। শ্রেণী থেকে মাথায় রাখবেন শ্রেণী বিন্যাস বিদ্যা, যেটার ইংরেজি নাম হচ্ছে ট্যাক্সোনমি। এটা আপনার ক নম্বরে আসতে পারে যে শ্রেণী বিন্যাস বিদ্যা কি, যেখানে মানে শ্রেণী বিন্যাসের আকার, আকৃতি বা শ্রেণী বিন্যাসের ধাপগুলো আলোচনা করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে শ্রেণী বিন্যাস বিদ্যা। এবার শারীরিক চর্চা থেকে কি মনে রাখবেন, শারীরিক চর্চা মনে রাখবেন শারীরিক বিদ্যা। এখান থেকে এমসিকিউ আসবে যে কি নিচের কোনটি শারীরিক বিদ্যার আলোচ্য বিষয় নয়। এগুলো কিন্তু আপনাদের সুন্দরভাবে পড়ায় দিয়েছি, আমি জাস্ট একটু সামারাইজ করতেছি যাতে ক্লাসটা দেখলে আপনাদের সবকিছু মনে থাকে। তাহলে দেখেন শরীর চর্চা থেকে আমরা কি বললাম, শারীরিক বিদ্যা। শরীর চর্চা থেকে আমাদের শারীরিক বিদ্যা। শারীরিক বিদ্যার ইংরেজি নাম হচ্ছে আমাদের ফিজিওলজি। এখন দেখেন এখান থেকে কিভাবে এমসিকিউ আসবে, এখান থেকে এমসিকিউ আপনাকে বলবে নিচের কোনটি শারীরিক বিদ্যার আলোচ্য বিষয় নয়। নিচের কোনটি শারীরিক বিদ্যার আলোচ্য বিষয় নয়, এটা কি মনে রাখবেন, মাথায় রাখবেন সরস দ্বারা। সরস, সরস হচ্ছে শারীরিক বিদ্যার আলোচ্য বিষয়। তাহলে সরসের শয়বয় থেকে মনে রাখবেন শ্বসন, র থেকে মনে রাখবেন রেচন, দ্বন্দ্বস্ব থেকে মনে রাখবেন সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণ। তাহলে দেখেন আমি আপনাকে তো পড়ায় দিলাম যে শারীরিক বিদ্যার আলোচ্য বিষয় মনে রাখবো সরস দ্বারা, সতে শ্বসন, রতে রেচন, দ্বন্দ্বস্বতে সালোক সংশ্লেষণ। তাহলে দেখেন তো এখন যদি আপনাকে কোশ্চেন করা হয় যে নিচের কোনটি শারীরিক বিদ্যার আলোচ্য বিষয় নয়, শ্বসন, রেচন, সালোক সংশ্লেষণ নাকি হরমোন? অ্যানসার অবশ্যই হরমোন হবে। কেন? কারণ এখানে তো আমি হরমোন বলে দেই নাই, হরমোন কি বলে দেওয়া আছে নেই। এই জন্য এইখানে যেটা বলা আছে সেটা শারীরিক বিদ্যার আলোচ্য বিষয়, যেটা বলা থাকবে না সেটা শারীরিক বিদ্যার আলোচ্য বিষয় নয়। এখন আসেন দেখবো আমরা, এখন আছে আমাদের কোষের। দেখেন কোষের থেকে হচ্ছে আমাদের কোষ বিদ্যা। কোষ বিদ্যার ইংরেজি হচ্ছে সেল, ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে সেলুলোজ। তাহলে এখানে আপনারা যদি ক নম্বরে বলে যে কোষ বিদ্যা কি, আপনার একটা কথা মাথায় রেখে নেবেন, সেটা হচ্ছে কি যদি বলে পৃথিবী বিদ্যা কি, মানে কারো নামের শেষে যদি বিদ্যা যোগ থাকে তাহলে আপনি সুন্দর করে বলবেন যার নামের শেষে বিদ্যা আছে সেই নামটাকে নিয়ে বলবেন যে বিজ্ঞানের যে শাখায় এই নামটার আকার, আকৃতি, গঠন ও কার্যপ্রণালী নিয়ে আলোচনা করা হয় সেটাকে বলা হয় সেই নামের বিদ্যা। যেমন আমি যদি বলি পৃথিবী বিদ্যা তাহলে বলবো পৃথিবীর বিজ্ঞানের যে শাখায়, বিজ্ঞানের যে শাখায় পৃথিবীর আকার, আকৃতি, গঠন ও কার্যপ্রণালী আলোচনা করা হয় সেটাকে বলা হবে পৃথিবী বিদ্যা। আশা করি বুঝতে পারছেন। এবার আছে হিস্টোরি। হিস্টোরি থেকে হিস্টোলজি। হিস্টোলজি মানে টিস্যু বিদ্যা। হিস্টোলজি মানে কি বিদ্যা? টিস্যু বিদ্যা। আর এন থেকে হচ্ছে এন্ডোক্রাইনোলজি, এটা একটু মাথায় রাখবেন। এন্ডোক্রাইনোলজি এটা কেন মাথায় রাখবেন, আপনার এক্সামে আসবে যে নিচের কোন শাখায় হরমোন নিয়ে আলোচনা করা হয়। তাহলে হরমোন নিয়ে আলোচনা করা হবে কোন শাখায়? এন্ডোক্রাইনোলজিতে। এটা এমসিকিউর জন্য পড়া রাখবেন, ঠিক আছে, এমসিকিউ। এরপর আসেন বংশের। বংশের থেকে মনে রাখবেন বংশগতি বিদ্যা। বংশগতি বিদ্যা। এরপর আছে বিবর্তন। বিবর্তন থেকে বিবর্তন বিদ্যা। এরপর বস্তু থেকে বাস্তুবিদ্যা। এটা মাথায় রাখবে যে বস্তু থেকে কি বিদ্যা বললাম? বাস্তুবিদ্যা। এইটা কেন মাথায় রাখবেন? আপনাকে বলবে যে জীব এবং প্রকৃতির মাঝে সম্পর্ক স্থাপন করে নিচের কোন, অর্থাৎ কোনটি, নিচের কোনটি জীব এবং প্রকৃতির ভিতর
সম্পর্ক স্থাপন করে। তাহলে বাস্তবিক কি করবে, জীব এবং প্রাকৃতির মাঝে একটা কি করবে, সম্পর্ক স্থাপন করবে। তাহলে আমরা এখান থেকে এমসিকিউ আসার মধ্যে তিনটা জিনিস দেখলাম, কি কি? একটা হচ্ছে শরীর চর্চায় আলোচ্য বিষয় কোনটি বা কোনটি না, আরেকটা বললাম হচ্ছে এন্ড থেকে এন্ডোক্রাইনোলজি, যেখানে হরমোন আলোচনা করা হবে, আর একটা বস্তু থেকে বাস্তবতা বিদ্যা, এখানে কি হবে, আমাদের জীব এবং প্রকৃতির মাঝে একটা সম্পর্ক স্থাপন করবে। আশা করি এটা বুঝতে পারছেন। তাহলে আমাদের ভৌত বিজ্ঞান গেল, এখন আছে আমাদের যেটা, সেটা হচ্ছে ফলিত বিজ্ঞান। এটা কি বলবো, চলবে ঠিক আছে, তুমি আমার মনে না আমরা এখানে ছিল। আচ্ছা, এখন দেখবো আমরা আসলে শ্রেণীবিন্যাসের ধাপগুলো। তার আগে আমরা বলবো যে শ্রেণীবিন্যাসের আসলে উদ্দেশ্যটা কি, বা শ্রেণীবিন্যাসের জনক কে। শ্রেণীবিন্যাসের জনক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। শ্রেণীবিন্যাস, শ্রেণীবিন্যাসের জনক কে বললাম, ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক। এখন আসো, তোমাকে বলবে খ নাম্বারে বলবে যে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি। দেখো তো, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হচ্ছে, এক কথায় বলে, এখনো বোঝানোর এরকম একটা সময় নেই, যে কি বিশাল জীব জগৎকে সংক্ষিপ্ত আকারে জানার জন্য যে জ্ঞান, এটা কিন্তু শ্রেণীবিন্যাসের আসলে উদ্দেশ্য। সাপোজ ধরো, আমাদের পৃথিবীতে অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে, অনেক মানুষের অনেক নাম আছে, তাই আছে কিনা? কেউ ছেলে আছে, কেউ মেয়ে আছে, এই যে অনেক মানুষের অনেক নাম, ধরো যদি 100 জন মানুষ থাকে, 100টা নাম, তাহলে এই 100টার নামকে আমি একটা নামে উপস্থাপন করতেছি, সেটা কি? মানুষ। তাহলে এই যে বিশাল জীবজগৎকে আমি সংক্ষিপ্ত আকারে জানতে পারতেছি, এটাই হচ্ছে আমার শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য। এখন আমি জানবো যে এই শ্রেণীবিন্যাসকে আসলে বিভক্ত করা হয়েছে কিভাবে। সর্বপ্রথম ক্যারোলাস লিনিয়াস ইনি দুই ভাবে বিভক্ত করেন, একটা হচ্ছে আমাদের উদ্ভিদ জগৎ, আর একটা হচ্ছে প্রাণী জগৎ। পরবর্তীতে আর.এইচ. হুইটেকার, কি বললাম, আর.এইচ. হুইটেকার, তিনি 5 ভাবে বিভক্ত করেন। আর.এইচ. হুইটেকার আচ্ছা, পরবর্তীতে জীবজগৎকে 5 ভাগে বিভক্ত করেন বিজ্ঞানী আর.এইচ. হুইটেকার। অর্থাৎ এই জীবজগৎকে কয় ভাগে বিভক্ত করেন, ইনি 5 ভাগে বিভক্ত করেন, আর ক্যারোলাস লিনিয়াস করেন 2 ভাগে বিভক্ত। পরবর্তীতে দেখেন, এই যে আর.এইচ. হুইটেকার 5 ভাগে বিভক্ত করলো, এনার এগেইনস্টে আবার মার্গোলিস, কে? বিজ্ঞানী মার্গোলিস, ইনি আবার 2 ভাগে বিভক্ত করেন। এখন আসেন, কে কোন ভাবে বিভক্ত করে? তাহলে ক্যারোলাস লিনিয়াস সর্বপ্রথম 2 ভাগে বিভক্ত করলো, এটা হচ্ছে একটা উদ্ভিদ জগৎ, আর একটা হচ্ছে প্রাণী জগৎ। এরপর আর.এইচ. হুইটেকার সেটা কার বিভক্ত করলো, কার উপর ভিত্তি করে? আরএনএ, ডিএনএ, কোষের আকার আকৃতি, কার্যপ্রণালীর উপর ভিত্তি করে তিনি 5 ভাগে বিভক্ত করলেন। আবার মার্গোলিস সাহেব কি করলেন, এই 5টা ভাগকে আবার 2 ভাগে বিভক্ত করে দিলেন। এখন কি কি চলন দেখা যাক। তাহলে ক্যারোলাস লিনিয়াস প্রথমে যে 2 ভাগে বিভক্ত করলেন, সেটা হচ্ছে একটা উদ্ভিদ জগৎ আর একটা প্রাণী জগৎ। আর আর.এইচ. হুইটেকার যেটা করলেন 5টা রাজ্য, সেটা কি কি? মোনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। এই 5টাকে আবার মার্গোলিস সাহেব 2টা ভাগে বিভক্ত করলেন, একটা সুপার কিংডম 1, একটা সুপার কিংডম 2, যেটাকে বলা হয় প্রোক্রিওটা, আর একটা হচ্ছে ইউক্যারিওটা। আশা করি এটা বুঝতে পারছেন। এখন আমরা কথা না বাড়িয়ে আমরা যে রাজ্য আছে 5টা, এই 5টা রাজ্য নিয়ে প্রবেশ করব। এই 5টা রাজ্য মেইন নাম যদি বলি, এই চ্যাপ্টারে আসলে ইম্পর্টেন্ট জিনিসটা কি? এই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট জিনিসই হচ্ছে 5টা রাজ্য। কি বললাম? এই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে 5টা রাজ্য। তাহলে চলেন আমরা কথা না বলে 5টা রাজ্য আগে দেখব। কি কি আছে? একটা আছে মোনেরা, একটা প্রোটিস্টা,
একটা ফাঙ্গাই, একটা প্লান্টিড, একটা অ্যানামেলিয়া। তাহলে আমরা পাঁচটা রাজ্য পাচ্ছি কি কি? মনোডা, প্রোটিস্টা, ফাঙ্গাই, প্লান্টে, অ্যানামেলিয়া। দেখেন আমরা অ্যানালাইসিস করে দেখলাম যে সবচেয়ে বেশি সিপু আসে কোন রাজ্যগুলো থেকে? সবচেয়ে বেশি সিপু আসে আমাদের ফাঙ্গাই, প্লান্টি এবং অ্যানামেলিয়া, এই তিনটা থেকে সবচেয়ে বেশি আসে। আর তার আগে বলে নেই, এই যে রাজ্য যে আছে পাঁচটা রাজ্য, এই পাঁচটা রাজ্য থেকে আপনার সিকিউ গ এবং ঘ নম্বর কিভাবে আসবে? গ নম্বরে আপনার বৈশিষ্ট্য চাবে, গ নম্বরে কি বলবে? বৈশিষ্ট্য। অর্থাৎ আপনার যে কোনো একটা রাজ্য দিবে বা চিত্র দিবে, চিত্রতে আপনাকে ওইটাকে অ্যানালাইসিস করতে হবে যে এটা কিসের চিত্র, কোন রাজ্য আছে, এটাকে বলে তারপর আপনার রাজ্যটা বৈশিষ্ট্য মানে ব্যাখ্যা করতে হবে। ঘ নম্বরে কি চায় আপনার? বেশিরভাগ ক্ষেত্রে অর্থাৎ 99% ভাগে ঘ নম্বরে চায় যে নিচের কোনটি উন্নত, নিচের কোন রাজ্যটি সবচেয়ে বেশি উন্নত বা নিচের কোনটি সবচেয়ে উন্নত, এটা আমরা সিকিউ সলভে দেখব। কি বললাম? যে নিচের কোনটি উন্নত বিশ্ববিদ্যালয়, বা শুধু বলতে যে নিচের কোনটি উন্নত। আশা করি বুঝতে পারছেন। এখন আসেন আমরা একটা বৈশিষ্ট্য করে দেখব যে আসলে কোন রাজ্যের বৈশিষ্ট্যগুলো কেমন।